বছরের পর বছর ধরে সমস্যা থেকেই যাচ্ছে। সরকার বা প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন যে সেই সমস্যার সমাধান করার, কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেলেও বেশ কিছু জায়গায় আইনি জটিলতায় আটকে পড়ে। তাই সেই আইনি জটিলতা থেকে মূলত কিভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয়টাই আপনারা এই লিগ্যাল প্লাসের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন। কেউ একটা বাড়ি কিনেছেন বা একটা জমি কিনেছেন, কিন্তু সেই বাড়ি বা জমি বা ফ্ল্যাট কেনার পরে মিউটেশন করার ক্ষেত্রে বহু সমস্যার সমাধান আপনারা পেতে পারেন না। আপনার কি জমির মিউটেশন হয়ে গিয়েছে? আপনার ফ্ল্যাটের মিউটেশন কি হয়ে গিয়েছে? আপনার প্রমোটার কি মিউটেশন করার ক্ষেত্রে কোনো গড়িমসি করছে? বা সংশ্লিষ্ট ভূমি রাজস্ব দপ্তর আপনার এই সমস্যা সমাধানের দিকে এগোচ্ছেন না? এইরকম নানান সমস্যা নিয়েই মূলত জর্জরিত মিউটেশন। এবং সেই মিউটেশন যদি আপনার করতে হয় কিভাবে করবেন, আইনি জটে পড়লে আপনি সেখান থেকে কি আইনি সহায়তা পেতে পারেন। কারণ জমি কেনার ক্ষেত্রে আমরা বহু সময় দেখি যে যার কাছ থেকে আপনি জমি কিনেছেন বা যার কাছ থেকে আপনি বাড়ি কিনেছেন, সেই জমি বা বাড়ি আপনি রেজিস্ট্রি করে নিলেন, কিন্তু রেজিস্ট্রি করার পরেও যে মিউটেশনটা, সেই মিউটেশন করার ক্ষেত্রে আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এক বা একাধিক ব্যক্তি অনেক সময় দাবি করে বসেন যে সম্পত্তি আপনি ক্রয় করেছিলেন সেই সম্পত্তির মালিকানা একা নয়, আরও অনেকেই রয়েছে। কেউ হয়তো গোপনে ভাই বোনকে গোপন রেখেই মূলত জমি বা বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করে দেন, কিন্তু আর এসব করা চলবে না। এই মিউটেশনের ক্ষেত্রে অনেকগুলো কড়া আইন রয়েছে, যে কড়া আইনের মধ্যে দিয়ে আপনি পেতে পারেন সমাধান। কি সেই আইন? আপনার কি সেই আইন সম্পর্কে জানা আছে? যদি জানা থাকে তাহলে হয়তো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি সেই আইন সম্পর্কে না জানেন তাহলে আপনাকে প্রতিনিয়ত আপনাকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে। মিউটেশন করার ক্ষেত্রে কোন কোন সমস্যা আপনার সামনে চলে আসছে, কোথায় সমস্যা, কোথায় আপনার আইনি জটিলতা, সেই সমস্ত জটিলতার সমাধান দেব আমরা এই লিগ্যাল প্লাসের মধ্যে দিয়ে। দেখুন যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা এ বিষয় নিয়ে তারা কি বলছেন, এবং সেই মতো আপনারা যদি আপনাদের এই জমি বা বাড়ি বা ফ্ল্যাটের মিউটেশন করার ক্ষেত্রে কোনো যদি জটিলতা হয়, তাহলে আপনি কোন পথে যেতে পারবেন, কোন পথই আপনাকে সুরাহা দিতে পারে। এই মিউটেশন করার ক্ষেত্রে অনেকগুলো অপশান দিয়েছিল, যে আপনাদের বিএলওর অফিসে গিয়ে সেখানে আপনারা সরাসরি যাওয়ার দরকার নেই, আপনারা অনলাইনে করতে পারবেন। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি যে অনলাইনে করতে গেলে সেই পোর্টালটাই খুলছে না। তাতে মানুষের হয়রানি তো আরোই বেড়ে গেছে। হয়তো আগে সশরীরে গিয়ে কাজটা করে নিয়ে চলে আসতো, কিন্তু এখন কবে পোর্টাল খুলবে, সেই পোর্টালে আবার সেই আবেদন করবে, আবার দেখা গেল হয়তো যেদিন ডেট দিয়েছে সেদিনকেও দেখা যাচ্ছে সেদিন পোর্টাল খুলছে। এই তো মানুষের নানাবিধ সমস্যা। তাহলে এই মিউটেশন নিয়ে মানুষের যে জটিলতা, এটার মধ্যে সুরাহা কীভাবে পেতে পারে? দেখো, মিউটেশন যে বিষয়টা আছে, মিউটেশন শুধুমাত্র যারা জমি কিনলো তাদের ক্ষেত্রেই যে শুধুমাত্র মিউটেশন এটা নয়। পরবর্তীকালে যে মিউটেশনটা জমি কেনার পরে যখন অ্যাপ্লিকেশন করতে হয় তখন একটা মিউটেশন হয়, সেটা হচ্ছে বিএলআরও মিউটেশন। আরেকটা যেটা হয় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের কাছে মিউটেশনে অ্যাপ্লাই করতে হয়। অনলাইন পোর্টাল যেমন ছিল, পাশাপাশি কিন্তু ম্যানুয়ালেরও পদ্ধতি ছিল। ম্যানুয়াল এতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, এবং তার জন্য একটা হিয়ারিংয়ে ডাকা হয়, এবং হিয়ারিংয়ে যখন সে প্রেজেন্ট হয় তাকে অ্যালং উইথ তার যে ডকুমেন্টাল এভিডেন্স আছে, যে রেজিস্টার ডিড আছে, সেই ডিডটাকে নিয়ে হাজির হতে হয়। এই যে বিষয়টা আছে, এই বিষয়টা আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে যে যদি আমরা বিএলআর কাছে মিউটেশন করি, তাহলে আমাকে রেজিস্টার যে ডিড আছে সেই ডিডের যেটাকে আমরা রেকর্ড অফ রাইট বলছি, সেই রেকর্ড অফ রাইটের আমার নামটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানে
একটা ফর্ম বিএলআর অফিসে দেয়, সেটা সেকশন 50-তে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে উইথ রেজিস্টার্ড যে ডিড, যে জমি আমি কিনেছি সেই ডিডের কপি দিয়ে আমাকে প্রপার যে একটা রিকুইজিট ফিজ আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং বিএলআরও তাকে নোটিশ ইস্যু করবে যে যার কাছ থেকে ল্যান্ডটা পারচেজ করা হয়েছে এবং যে কিনেছে, বোথ সাইডে হিয়ারিংয়ের পর যদি দেখা যায় ডকুমেন্ট এভিডেন্স ঠিক আছে, তাহলে রেকর্ড অফ রাইটে তার নামটাকে অন্তর্ভুক্ত করবে। এটা একটা পদ্ধতি। আরেকটা যেটা পদ্ধতি আছে যে কোনো জমি বা যদি কর্পোরেশন এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে যদি কোনো বাড়ি কেউ পারচেজ করে, তাহলে সেখান বা ফ্ল্যাট পারচেজ যদি করে, সেখানে তাকে নির্দিষ্ট ফর্মে এবং প্রেসক্রাইব ফিজ দিয়ে একটা অ্যাপ্লাই করতে হয় তার নামে। এটা এই যে জমি বা বাড়ি বা যা ফ্ল্যাট সেটাকে মিউটেশন করানোর জন্য। তখন তাকে যে ডিড, সেই ডিডের ফটোকপি দিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই ফটোকপি দিয়ে অ্যাপ্লাই করার পর নির্দিষ্ট একটা পিরিয়ডের পরে তাকে হিয়ারিং ডাকা হবে এবং সে যে ডকুমেন্টটা দিয়েছে তার অরিজিনাল যে ডকুমেন্ট সেটাকে প্রডিউস করতে হবে, তার সাথে তার বিভিন্ন পরিচয়পত্র সেটা দিলে তার ভিত্তিতে এই মিউটেশনটা হবে। মিউটেশন হওয়ার পরে তারপরে সেইটার যে অ্যাসেসমেন্টের ভিত্তিতে সেখানকার ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে এবং সেই ভিত্তিতে ট্যাক্স দেওয়ার পর সেটাকে ওনার হিসাবে তার স্বীকৃতি হবে। তাহলে আমরা দেখলাম কি একটা জমিতে আমরা যখন কিনছি, জমিটা যদি বিএলআরের কাছে একটা মিউটেশনের দরকার আছে এবং এটা একটা যখন মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যদি হয় বা কর্পোরেশন এরিয়ার মধ্যে হয়, সেখানে কর্পোরেশন এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়াতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই তার হোল্ডিং নাম্বারটা তার নামে করার জন্য বা তার মিউটেশন সার্টিফিকেটটা পাওয়ার জন্য। এটা গেল যে নতুন যে কিনছে তার ক্ষেত্রে। যদি দেখা যায় যে এটা সেকেন্ড হ্যান্ড বা আরেকজন কেউ পারচেজ করছে, তখন কিন্তু তাকে দেখতে হবে যে বিক্রেতা বা যে সেলার, সেই সেলারের মিউটেশন সার্টিফিকেট আছে কি না। যদি মিউটেশন সার্টিফিকেট না থাকে তাহলে ফ্ল্যাট বা বাড়ি তার একটা বৈধতা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আসে। কারণ যদি কোনো ফ্ল্যাটের মিউটেশন করতে হয় তাহলে সেখানে কিন্তু সেই যে বিল্ডিং বা যেই বাড়িটার স্যাংশন প্ল্যান আছে কি না বা সেটা কিন্তু আগে যাচাই করা হয়। কারণ যদি স্যাংশন প্ল্যান না থাকে তাহলে সেই বাড়ি বা ফ্ল্যাট তার নামে কখনোই মিউটেশন হবে না। তাহলে যে একজন পারচেজার যদি নতুন পারচেজার হয় বা প্রমোটারের কাছ থেকে যদি কোনো ফ্ল্যাট সে পারচেজ করে, তাহলে তাকে তার যে ট্যাক্স যে পে করছে কিনা বা তার যে প্ল্যানের জন্য অ্যাপ্লাই করেছে কিনা এবং সেই প্ল্যানটা মিউনিসিপ্যালিটি পাস করেছে কিনা, অ্যাপ্রুভ কিনা সেটা দেখতে হয়। এবং যে ফ্ল্যাট বা বাড়িটা সে কিনছে তার প্ল্যান কিন্তু সেটা সেই ডিডের মধ্যে অ্যানেক্স থাকতে হবে এবং তার ভিত্তিতে সে অ্যাপ্লাই করলে সে মিউটেশন পাবে এবং মিউটেশন সার্টিফিকেট পাওয়ার পরেই সে তার নামে ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে এবং সেই ভিত্তিতে সে ট্যাক্সটা জমা করতে পারবে। এই ধরনের যেটা আপনি বললেন সেটা হচ্ছে একটা প্রসেস, মানে কিভাবে মিউটেশনে হতে পারে। কিন্তু মিউটেশনে করার ক্ষেত্রে বহু সময় নানাবিধ সমস্যা হয়। হয়তো দেখা যায় যার কাছ থেকে হয়তো সেকেন্ড হ্যান্ড কিনছে, সেই সেকেন্ড হ্যান্ড কেনার সময় অনেক দেখা যাচ্ছে তাকে অ্যাডভান্স করে দিয়েছে, সে নথিও দিয়েছে, কিন্তু সেই নথিতে দেখা যাচ্ছে বিস্তর গলদ রয়েছে। এক্ষেত্রে যিনি জমিটা বা ফ্ল্যাটটা কিনছেন সেক্ষেত্রে তার কোন কোন কাগজগুলো অন্তত দেখে নেওয়া উচিত, বা এখানে আইনি সুরক্ষা কিভাবে? ধরুন একটা জমি কিনলো, সে মিউটেশন পর্যন্ত সমস্ত কিছু মিউটেশন আজ নয় কাল, কাল নয় পরশু করে দিনের পর দিন বহু মানুষ ঘোরে। এক্ষেত্রে যদি তারা কেউ প্রতারিত হয়, এক্ষেত্রে তারা কি আইনি সুরক্ষা পেতে পারে? দেখো, আমি যদি জমির ক্ষেত্রে আমি ধরি, তাহলে জমির ক্ষেত্রে একটা রেকর্ড অফ রাইট তাকে চাইতে হবে যে জমিটার অরিজিনাল মালিক তার নামে বিএলআরতে তার নাম নথিভুক্ত আছে কিনা এবং সেই যে নাম, সেই নামের ভিত্তিতে তার রেজিস্টার্ড ডিড আছে কিনা বা তার লিগ্যাল হিয়ার সার্টিফিকেট আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের যে ভূমি সংস্কার আইন আছে, ভূমি সংস্কার আইনের মধ্যে যদি দেখা যায় যে এই যে রেকর্ড অফ রাইট, সেই রেকর্ড অফ রাইটটা আমি যখন অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিগ্যাল হিয়ার্স হিসাবে অথবা আমি একজন ওনার হিসাবে আমি যখন অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে একটা হিয়ারিং নেওয়া হয় এবং হিয়ারিং কন্ডাক্ট হওয়ার পরে তার নামে রেকর্ড করা হয়।
এবং এর আগে যেটা হতো যে এখানে একটা যে রেভিনিউ অফিসারের ইন্সপেকশনের ভিত্তিতে যদি কেউ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রডিউস করে, দেখা যাচ্ছে হয়তো লোকাল এরিয়া থেকে এই লিগ্যাল হেয়ার সার্টিফিকেট নিতে হয়, দেখা যাচ্ছে যদি কোনো কারো বাবা হয়তো মারা গেছেন এবং তার 2 ছেলে 1 মেয়ে আছে এবং সেই মেয়েকে বাদ দিয়ে যদি 2 ভাই লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বের করে তাদের নামটা নথিভুক্ত করে, সেক্ষেত্রে এইটা যদি পরবর্তীকালে দেখা যায় যে এই দুজন এই জমিটাকে বিক্রি করলো, তাহলে কিন্তু এটা ডিসপিউট থাকছে। কারণ যে ল্যান্ডে যে রেকর্ড অফ রাইট তার মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে সেটা যদি কি অ্যাপ্লাই করে যদি অরিজিনাল ওনার, তাহলে সেখানে কিন্তু সেটা কারেকশন হয়। সুতরাং আমরা এটা পরিষ্কার বলতে পারি যে যদি কারো নামে এলআর বা রেকর্ড অফ রাইট যদি কারোর নামে থাকে, তার মানে এই নয় যে সে অ্যাবসোলুট ওনার, এবং তার সাপোর্টিংয়ে তার যে রেজিস্টার্ড ডিড থাকতে হবে, অথবা দানপত্র থাকতে হবে, অথবা তার নামে উইল করা হয়েছিল এবং সে উইলটা সঠিকভাবে প্রবেট নেওয়া হয়েছে কিনা, সেই সব বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। তাহলে রেকর্ড অফ রাইটের সাথে তার কি এভিডেন্স আছে সেটাকে আমি যদি মিলিয়ে দেখি, তারপরেই কিন্তু আমি জমিটা কিনতে পারবো। এটা একটা দিক গেল। আগে যেমন ছিল যে জমি যে বিক্রি করছে তারই সমস্ত দায় বর্তাতো, কিন্তু এখন বর্তমানে যেটা নিয়ম এসছে যে সেলার এবং পারচেজারের বোথ সাইডের রেসপন্সিবিলিটি আছে। সেলার যখন বিক্রি করবে কোনো জমি, সে কোনো সাপ্রেস করবে না, আর যে পারচেজার সে যখন কিনছে তখন সমস্ত দিকই কিন্তু খতিয়ে দেখে তারপর কিন্তু জমিটা কিনবে। যদি কোনো ডিসপিউট জমি সে কেনে, তার জন্য তাকে আদালতে দ্বারস্থ হতে হবে, এবং এই সিভিল ম্যাটার বলুন বা যদি কনজিউমার কোর্টে আমরা মামলা করি বা দীর্ঘ একটা সত্যতার ব্যাপার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এইগুলোকে অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে রেকর্ড অফ রাইটের সাথে যে রেকর্ড অফ রাইটটা বা ইস্যু হয়েছে তার সাথে ডকুমেন্টাল এভিডেন্স কি আছে, কি ভিত্তিতে তার নামে মিউটেশন হয়েছে এবং কার ভিত্তিতে সে রেকর্ড অফ রাইটটা পেয়েছে বা তার নামে পর্চা ইস্যু হয়েছে, সেটা যদি ট্যালি করে সে দেখে, তাহলে এইভাবে কিন্তু তার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মুসলিম পরিবারে সেখানে বহু বিবাহের একটা তত্ত্ব রয়েছে, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে দেখা যায় ওই জমিটা যে কেউ কিনতে পারে, কিন্তু দেখা যাচ্ছে জমিটা যখন বিক্রি করা হচ্ছে তখন তার 2 ছেলে তার স্ত্রীকে সমস্ত রাইটস অফ রেকর্ডে দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আর একটা পরিবার, অর্থাৎ সেই স্বামীরই হয়তো আগে একটা পরিবার ছিল, তারা হঠাৎ করে এসে ডিমান্ড করে বললো যে না, সম্পত্তির মালিক আমরাও। ফলে স্বাভাবিকভাবেই ওই যে জমিটা বিক্রি করে মানে যিনি কিনলেন তিনি তো বড় বিপদে পড়ে গেলেন। এখানে একটা বিষয় হচ্ছে যে যখন আমরা এইভাবে শরিকি সম্পত্তি আমরা যখন কিনবো বা যদি কোনো মোহামেডান প্রপার্টি বা যদি আমরা পারচেজ করি, সেখানে কিন্তু যার প্রপার্টি বা যার প্রপার্টি ট্রান্সফার হয়েছে কারো নামে, আমাদের সমস্ত বিষয়টা লোকাল এনকোয়ারি করে দেখতে হবে, বা তাদেরকে যারা বিক্রি করছে তাদেরকে এফিডেভিট দিতে হবে যে এখানে তারাই অ্যাবসোলুট ওনার, তারাই শরিক, এর বাইরে আর কোনো শরিক নেই। এই ডিক্লারেশনটা তাদেরকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে ডিক্লারেশন করাতে হবে। আর যে ডিড তৈরি হবে সেই ডিডের মধ্যে ওয়ান অফ দ্য ক্লজ থাকবে যে এই যে জমিটা আমরা বিক্রি করছি আমরাই অ্যাবসোলুট ওনার, এবং এছাড়া আর কোনো কো-শেয়ারার এখানে নেই। এটা যদি লেখা থাকে, পরবর্তীকালে যদি এটা নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে আমরা কনজিউমার কোর্টে যদি আমরা অ্যাপ্রোচ করি বা আমরা যদি স্পেসিফিক পারফরমেন্স অ্যাক্টে মামলা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকাটা রিকভারি এবং উইথ ড্যামেজ এবং পেনাল্টি সমেত কিন্তু আমরা ক্ষতিপূরণ সমেত কিন্তু এই টাকাটা ফেরত পাবো। এইটা যদি আমরা করি তাহলে আমাদের যে টাকাটা সিকিওর থাকবে এবং ডিডটা ডিফেক্টিভ হবে না। কিন্তু আমরা যদি কোনো জিনিস যদি খতিয়ে না দেখে আমরা এটা রেজিস্ট্রি করি, পরবর্তীকালে কোর্টের কাছে ক্লেম করলে পরে এটা একটা দীর্ঘসূত্রতা হবে এবং সেখানে মেন্টালিটি পয়েন্টে একটা তার চ্যালেঞ্জ হতে পারে, বা যারা কো-শেয়ারার তারাও এটাকে ডিডটা ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে পারে যে আমরাও কো-শেয়ারার, আমাদের কনসেন্ট না নিয়ে বা আমাদেরকে না জানিয়ে জমিটা বিক্রি করা হয়েছে। এবং এখানে এই সিভিল ছাড়াও একটা ক্রিমিনাল কেসেরও সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় অনেকেই জমি বা ফ্ল্যাট বা বাড়ি কিনে প্রতারিত হয়ে পড়েন, যে সেই যারা বিক্রি করেছে তাদের হয়তো আরো একটা শরিকি রয়েছে, সেই শরিকিকে গোপন করে, এটা যেটা আপনি বলছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা দ্রুত সমাধান কি কোন কোর্টে পাওয়া যেতে পারে?
এমনি তো সিভিল কোড রয়েছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু কেনা বেচার বিষয়টা উঠে আসছে, তাহলে এটা কোন কোড থেকে সমাধান? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে যখন কোনো জিনিস কেনা বেচা হয় তখন একটা এগ্রিমেন্ট ফর সেল হয়, কারণ যে ইন্টেন্ডিং পারচেজার সে ল্যান্ড সার্চিং করার জন্য বা কোনো এটাকে এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য বা যার কাছ থেকে কিনছে তার কাছ থেকে যে পেপারসগুলো কালেক্ট করার জন্য একটা সাময়িক কিছু টাকা দিয়ে তারা এগ্রিমেন্ট ফর সেল এটা তাদেরকে করতে হয়, কারণ ইন বিটুইন তাদের এই সমস্ত এনকোয়ারি করার জন্য এটা প্রয়োজনীয়তা আছে। এবং পরবর্তীকালে দেখা যায় যে যদি সাপোজ এই জমিটাকে পরবর্তীকালে আর যদি বিক্রি না করে বা যদি তাকে এই জমিটা ট্রান্সফার না করে, তাহলে কিন্তু এই যে এগ্রিমেন্ট ফর সেলটার ভিত্তিতে আমরা সবথেকে দ্রুত যেখানে নিষ্পত্তি হবে সেটা হচ্ছে কনজিউমার যে ফোরাম আছে, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম বা স্টেট কনজিউমার ফোরাম, ন্যাশনাল কনজিউমার ফোরাম, যে জমির ভ্যালুয়েশন অনুযায়ী এগুলো ঠিক হয় কোথায় মামলাটা হবে। সেখানে আমাদের আইনে বলা আছে যে যেদিন অ্যাপ্লিকেশন ফাইল হবে সেখান থেকে 90 ডেজের মধ্যে তার নিষ্পত্তি হবে। যদিও এই যে আইনটা হয়েছে কিন্তু সেভাবে ইনফ্রাস্ট্রাকচার এখনও তৈরি হয়নি বা সাফিসিয়েন্ট জাজ নেই, তার জন্য তো একটু ডিলে হয়, কিন্তু সিভিল কোর্টের থেকে এখানে তাড়াতাড়ি রিলিফটা পাওয়া যায়। কারণ এখানে দীর্ঘসূত্রতা বা আইনি বিভিন্ন রকম জটিলতার কিন্তু চান্স কম, যেটা সিভিল কোর্টে যেগুলো আছে বিভিন্ন রকম এভিডেন্স হয়, সাক্ষী হয়, তার বিভিন্ন ট্রায়াল স্টেজ আছে, তার ভিত্তিতে সেখানে নিষ্পত্তি হয়। কিন্তু এখানে কুইক পদ্ধতিতে যে অ্যাপ্রোচ করছে তাকে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে তাদেরকে রিপ্লাই ফাইল করতে হয়, এবং স্ট্যাটুটরি যে পিরিয়ডটা বলা আছে 90 ডেজ না হলেও কিন্তু 1 বছর বা 1.5 বছরের মধ্যে এটাকে নিষ্পত্তি হয়, এবং সে আইদার সে তার জমি তার অ্যাডভান্স টাকাটা ফেরত পাবে, অথবা যে টাকাটা দিয়েছে সেই তার ভিত্তিতে ব্যালেন্স মানি তাকে দিলে পরে সে ওটা রেজিস্ট্রি করে দিতে বাধ্য হবে, অথবা কোর্ট যদি মনে করে যে তার সাথে চিটিং করা হয়েছে, তার থেকে প্রতারণা করা হয়েছে, তাকে একটা মেন্টাল এগোনির জন্য তাকে একটা কম্পেনসেশন সমেত টাকাটা রিটার্ন দেওয়ার কিন্তু একটা অর্ডার কোর্ট পাস করতে পারে।